বিপিন খাতাটা নিয়ে ঘুরে বসেছিল আর কেসের পয়েন্টগুলো লিখে রেখেছিল, তার সঙ্গে বোধহয় সমাধানটাও। হঠাৎ করে তার চোখ চলে গেল আমাদের কম্পিউটার সেটের পাশে থাকা শোকেসের দিকে। অবাক হয়ে ওই দিকে তাকিয়ে যে কি দেখছে সেটা আমি বুঝতে পারলাম না। এরপর আমাদেরও চোখ চলে গেল সেদিকে, আর সেদিকে তাকিয়েই অবাক হয়ে গেলাম। এটা কি স্টুডিও ফ্রিকোয়েন্সি? হ্যাঁ বলুন। আমার কাছে না কিছু ঘটনা আছে, কিছু ঘটনার পেছনের সত্য আছে যেগুলো আজ অবধি কোথাও বলা হয়নি। আপনাদেরকে বলতে চাই, শুনবেন? বাইরে গরম হাওয়া বইছে। বর্ষাকালের শেষের দিকটা দুপুরের দিকে মাঝে মাঝে এমন হয়। স্টুডিওর দোতলার ওই বারান্দার কাছে দাঁড়ালে বাইরের দিকে দেখা যায় ব্যস্ত শহরের রাস্তা। রাস্তা থেকে মাঝে মাঝে গাড়ির হর্ন, লোকজনের কোলাহল, আরও নানান শব্দ ভেসে আসছে। একটা বড় বাড়ি, সেটা অনেক প্রাচীন, দেখেই তা মনে হয় অন্তত 150 বছরের পুরনো। এখান ওখান থেকে খসে পড়ছে, উপরের দিকে চারাগাছ পর্যন্ত জন্মেছে। তবে বাড়িটায় কখনো লোকজন দেখা যায়নি। ওই বাড়িটার দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন শহরটা প্রায় 150 বছর পিছিয়ে এসেছে। ক্লান্ত দুপুরে এইসবই ভাবছিলাম, এমন সময় ভেতর থেকে অর্য বলল, আচ্ছা ধ্রুব, এই তোর আমাদের প্রথম কেসটার কথা মনে আছে রে? প্রথম যখন আমাদের এই স্টুডিও ফ্রিকোয়েন্সি এজেন্সিটা চালু হয়, তখন প্রথম যে লোকটা আমাদের কাছে এসেছিল। কথাটা আমার পুরোপুরি মনে ছিল না, তবে খানিকটা মনে ছিল। তাই বললাম, এতদিন পরে এতগুলো কেসের ব্যাপারে নাড়াচাড়া করে প্রথম কেসটার ব্যাপারে একেবারে ভুলেই গেছি। তবে আশা করি বিপিনের কাছেই সমস্ত কিছু নোট আছে। নোট করাই তোর কাজ। সে বসেছিল স্টুডিওর একপাশে, কি একটা বই খুব মন দিয়ে পড়ছিল। আমাদের কথায় আমাদের দিকে না তাকিয়ে এসে বলল, প্রথম কেসের ওই ভদ্রলোকের নাম ছিল অনাদিমোহন গাঙ্গুলি। ভদ্রলোক এসেছিলেন এমনই একটা দুপুরে। তখন কিন্তু বর্ষাকাল নয়, তখন ছিল গ্রীষ্মকাল। আমরা সবেমাত্র স্টুডিওটা খুলেছি। আমাদের এজেন্সির নাম চারপাশে একটু একটু করে ছড়াতে শুরু করেছে, কিন্তু কেস হাতে না আসা পর্যন্ত তো কিছুই হবে না। তাছাড়া আমাদের নামও তখন চট করে কেউ জানে না। বিজ্ঞাপন কয়েকটা দিয়েছিলাম, তবে অত বেশি কিছু লাভ হয়নি। এমনই এক দুপুরে সবেমাত্র একটা বই খুলে বসেছি পড়বো বলে, আর তোরা দুজন বোধহয় ওই পুরনো অ্যান্টিক রানা প্রতাপের তলোয়ারের রেপ্লিকাটা পরিষ্কার করছিল। আর যতদূর মনে পড়ছে, কম্পিউটারে বসে একটা নতুন সফটওয়্যারের ব্যাপারে ঘাটাঘাটিও করছিলি। আর সেই সময় লোকটা এসেছিল তোদের সামনে। তোকে নোট রাখতে বলেছিলাম খাতায়, তোর মাথায় নয়। যাই হোক, সেদিনের কথাটা কিন্তু ঝট করে মনে পড়ে গেল, তাই না রে? সত্যি সেদিনের কথাটা আমার মনে পড়ে গেল। সেদিনও এমনভাবেই বারান্দার কাছে দাঁড়িয়ে বাইরের ওই 150 বছরের পুরনো বাড়িটার দিকে তাকিয়েছিলাম। এমন সময় ফিরতি পথে কোনো একটা গাড়ির শব্দ শুনে একবার মুখটা বাড়িয়ে দিলাম। বাইরের একটা রাস্তার কাছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। কখন যে গাড়িটা এসেছে খেয়াল করিনি। তারপর তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে এলাম। আর তারপর কলিং বেলের শব্দটা শুনে দরজাটা খুলেই দেখলাম একজন কোরিয়ার বয়। সে একটা বাক্স ধরিয়ে দিয়ে বলল একটা জায়গায় সই করতে। এবার দোতলায় আমরা স্টুডিও ফ্রিকোয়েন্সির জন্য যে ঘরটা নিয়েছি, সেই ঘরটা আমাদের হলেও গোটা বাড়িটা কিন্তু অর্জরই। পার্সেলটা এসছে আমাদের স্টুডিও ফ্রিকোয়েন্সির জন্য। দরজাটা বন্ধ করে পার্সেলটা খুলতেই সেখান থেকে বেরিয়ে এলো প্রায় 2 বিঘত লম্বা একটা সোনালি রঙের মূর্তি। মূর্তিটা দেখে অর্জর চোখ দুটো আনন্দে জলজল করে উঠল। আমিও ভালো করে দেখলাম মূর্তিটা একটা নারীর মূর্তি। কোনো চীনা দেবদেবীর বলে মনে হলো না, তবে এরম অ্যান্টিক কিছুর কালেকশন অর্জর কাছে আছে। অর্জ বলল, মূর্তিটা
এক ঝলক দেখে মনে হচ্ছে অন্তত 200 বছরের পুরনো। সোনালী রঙের মূর্তি, একটু সামান্য ঢাকা, পরনের শাড়ি। তবে শাড়ি, গয়না, মুকুট সর্বত্র কারুকার্য করা। মূর্তিটাকে ঘরের কোথায় রাখা যায় এই ব্যাপারটা অর্জ মন দিয়ে ভাবছিল, আর ঘরের চারপাশটা চোখ ঘুরিয়ে দেখে নিচ্ছিল বারবার। বিপিন নিজের মতন টেবিলের কাছে বসে একটা বই খুব মন দিয়ে পড়ছিল। অর্জ মূর্তিটা দেখল। আমি কম্পিউটারটা খুলে বসবো কিনা ভাবছিলাম। আমাদের বিভিন্ন জায়গাতে অ্যাড দেওয়া হয়েছিল, সেখান থেকে কোনো রেসপন্স এসেছে কিনা দেখব। এমন সময় আরও একবার কলিং বেলটা বেজে উঠল। অর্জ মূর্তিটাকে কম্পিউটারের পাশে রাখা বড় তাকের উপর বসিয়ে দিয়ে দরজাটা খুলেই দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। বয়স 40-এর উপরে হবে বলে মনে হলো। তিনি নমস্কার করে বললেন, নমস্কার, ফ্রিকোয়েন্সির অফিস এইটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। আসুন আসুন আসুন। ভদ্রলোক ভেতরে এসে ঢুকলেন। একটা সোফা ঘরের উল্টো দিকে বসানো আছে, তার সামনে একটা টেবিল, তার পাশে আর একটা সোফা, এক পাশে বিপিনের জন্য সেই চেয়ার টেবিল এবং তার পাশে একটা দেওয়াল আলমারি, তাতে নানান রকম বই। সে কথা পরে বলছি। ভদ্রলোক সামনে সোফায় বসলেন, আমরা দুজন পাশাপাশি বসলাম। ভদ্রলোক বললেন, আপনাদের স্টুডিও ফ্রিকোয়েন্সির ব্যাপারে পেপারে দেখলাম। তাছাড়া 2-1 জায়গায় খোঁজ নিয়ে দেখলাম আপনারা বিজ্ঞাপন করেছেন বেশ কিছু কেসের ব্যাপারে। আবার এও শুনলাম কারোর কাছে যদি কোনো অদ্ভুত কেসের ব্যাপার থাকে সেটাও আপনারা জানতে চান। কিন্তু হঠাৎ এমন একটা ব্যাপার নিয়ে আপনারা পড়লেন কেন? না মানে, যদি খুব ব্যক্তিগত ব্যাপার না হয় তাহলে আমি জানতে পারি কি? সব কিছু আগে থেকে ঠিক করা ছিল। ক্লায়েন্ট এলে তাদের সাথে কথা বলবো আমি পার্টির গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করব, আর সমস্ত ব্যাপারটা নোট ডাউন করবে বিপিন। কিন্তু অর্জ মাঝখান থেকে কথাটা কেটে বলল, দেখুন, এমন অনেক কেস আছে, কিংবা মাঝে মাঝেই ঘটে যাচ্ছে এমন কোনো ঘটনা যেগুলো সমাধান করা সম্ভব হচ্ছে না। পুলিশ কিংবা বিভিন্ন প্রাইভেট গোয়েন্দা, হ্যাঁ, যদিও প্রাইভেট গোয়েন্দাদের দেখা যায় না, পুলিশের গোয়েন্দা সবই। তাছাড়া প্রাইভেট গোয়েন্দাদের উপর মানুষ ভরসা করতেও পারে না। আমরা আসলে এমন কিছু শুরু করতে চাই, আর সবচেয়ে বড় কথা হলো, যদি আমাদের দ্বারা সেটা সমাধান করা সম্ভব হয় তাহলে আমরা সেটা চেষ্টা করব। যদি একান্ত সমাধান করা না যায় তাহলে আমাদের খাতায় একটা আনসলভড কেস জমা হবে। সে ভালো কথা। আমার জানা 3টে এমন কেসের ব্যাপার আছে। আজকে আমি আপনাদের একটা কেসের কথাই বলবো। আচ্ছা, আপনারা কেস সমাধান করার জন্য কতদিন সময় নেন? দেখুন, সেটা কেসের উপর নির্ভর করে। আমাদের ফোন নাম্বার সমস্ত কিছুই আমাদের কার্ডে রয়েছে। এই যে, এখান থেকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনার কেসটা শোনার পর আপনার নাম্বার আমরা রেখে দেব, তারপর আপনাকে জানিয়ে দেবো সব কিছু। আচ্ছা, আপনি যখন কেসের ব্যাপারটা বলতে শুরু করবেন তখন কিন্তু একবার আগে থেকে বলবেন, কারণ আপনার বলা সমস্ত কথা কিন্তু আমি নোট করব। আর এই যে এইখানে যে রেকর্ডারটা আছে সেই রেকর্ডারটাও চালু করব, তাই আমাকে একবার একটা সিগন্যাল দেবেন। ভদ্রলোক এবার বিপিনের দিকে তাকালেন। তার চোখে একটা সম্মতির ইশারায় রেকর্ডারটা চালু করল। তারপর খাতাটা খুলে বসলো বিপিন। আমি একসময় ফুটবল খেলতাম, তারপর ফুটবলের কোচ হই। একটা ক্লাবে বেশ কয়েক বছর ছিলাম। আসলে ফুটবল খেলতে যেমন ভালো লাগতো, তেমন ফুটবল খেলা শেখাতেও ভালো লাগতো। আমি যে ক্লাবে খেলা শেখাতাম সেখান থেকে কত ফুটবলার ইস্টবেঙ্গল মোহনবাগানের জুনিয়র টিমে মাঝে জায়গা করে নিয়েছে তার ইয়ত্তা নেই। তবে তা সব কিছুই তাদের ক্রেডিট, এতে আমার কিছুই নেই। সে সব কিছু ছেড়ে দিয়েছি আজ প্রায় বছর 5 হয়ে গেল। এখন বাড়িতেই থাকি আমি। একটা ছোটোখাটো ব্যবসা আছে আমার, সেই ব্যবসাতেই আমার চলে যাচ্ছে কোনোভাবে। ব্যবসা চালাতে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে, মানে নানা মানুষের সঙ্গে নানা সময় পরিচয় হয়েছে। আর তেমনই একটা কেসের কথা আজ আমি আপনাদের বলতে এসেছি। লোকটার কথা শুনে আমি আর অর্জ বেশ নড়ে চড়ে বসলাম।
বিপিন লিখতে শুরু করে দিয়েছে। রেকর্ডার চলছে। বলুন, প্রতিটা ব্যাপার খুব ডিটেলসে বলবেন এবং সময় নিয়ে বলবেন। কোনো চিন্তা করতে হবে না, আমাদের কাছে আপনার কথা শোনার মতো যথেষ্ট সময় আছে। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। ব্যবসার ক্ষেত্রে আমার পরিচয় হয় রজত মজুমদার বলে এক ভদ্রলোকের সঙ্গে। ভদ্রলোকের বাড়ি ভদ্রেশ্বরের কাছে। ভদ্রেশ্বরের কাছাকাছি গঙ্গার ঘাটের কাছে তার পুরনো বাড়ি। মাঝে মাঝে তার বাড়িতে আমি নানা উপলক্ষে যেতাম। আর বাড়ির সামনে বসে দোতলার ব্যালকনি থেকে গঙ্গা দেখা যায়। সেখানে সময় কাটাতে বেশ ভালো লাগতো। তাছাড়া অন্যান্য নানা ব্যাপারেও আমার সঙ্গে তার মতের বেশ মিল হতো। একদিন সন্ধ্যের দিকে হঠাৎ করেই রজতবাবু আমাকে ডেকে পাঠালেন। আমার বাড়ি চন্দননগরের কাছে। সেখানে যেতে খুব একটা সময় লাগলো না, কিন্তু গিয়ে দেখি বাড়িতে পুলিশ। তাছাড়া আশেপাশের বেশ কিছু লোকজন জমে রয়েছে। প্রতিবেশীদের কথা তো ভালো করে জানেন, কোথাও কোনো কিছু হলে মানুষ সাহায্য করতে না পারলে সে সমস্ত দেখে মজা করার জন্য ঠিকই আসে। কিন্তু এই ব্যাপারটা অন্যরকম। দরজার কাছেই পুলিশের 2জন কনস্টেবল নিজেদের মধ্যে কথা বলছিল। আমি ভেতরে ঢুকতে যেতেই আমায় বাধা দিল। উপরে ব্যালকনির কাছ থেকে রজতবাবু বলে উঠলেন, আমার লোক ওপরে আছে, আমি পাঠিয়ে দাও ওনাকে। তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ইন্সপেক্টর হাতের ইশারায় কনস্টেবলকে বলতেই সে আমায় উপরে আসতে দিল। চেনা বাড়ি, সামনে দিয়ে ঢুকে একটা সিঁড়ি দিয়ে দোতলার ব্যালকনির কাছে উঠতেই পুলিশ অফিসার ও রজতবাবু আমার দিকে তাকিয়ে রইল। রজতবাবু বললেন, তুমি আমার বন্ধু অথবা বিভিন্ন সূত্রে আমার সুপরিচিত, তাই বলছি অনাদি, সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাড়ির কাজের লোক জগদীশ মারা গেছে। সে কি করে হলো? কি করে হলো আর কখন হলো জানি না। তোমরা তো আজ সকালেই বেরিয়েছিলে। তোমার ফেরার কথা তো ছিল বিকেল বেলায়। তাহলে? সেটাই তো বুঝতে পারছি না। সকালবেলা আমি, আমার স্ত্রী আর ছেলে 3জনই তো বেরিয়ে গিয়েছিলাম। আমাদের ফেরার কথা ছিল বিকেলে। তাছাড়া তুমি তো জানো, একটা অনুষ্ঠানে আমাদের দুপুরে যাওয়ার কথা ছিল। সেখান থেকে যখন ফিরে এসেছি তখন দেখলাম ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করলাম, কিন্তু জগদীশের কোনো সাড়া পেলাম না। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে জগদীশকে ডাকাডাকি করলাম, কিন্তু জগদীশ সাড়া দিল না। তখন এদিক ওদিক খোঁজাখুঁজি করতে গিয়ে দেখি জগদীশ নিজের ঘরে বিছানায় শুয়ে আছে। আমি ক্লান্ত ছিলাম, ভাবলাম হয়তো জগদীশ ঘুমোচ্ছে, তাই ভেবে নিজেদের ঘরে চলে গেলাম। তারপরে এই ব্যাপারটা প্রথম নজরে এলো আমার স্ত্রীর। এক সেকেন্ড। তার মানে আপনার স্ত্রীর মৃতদেহটা প্রথম দেখেছিল, কিন্তু আপনারা জগদীশকে তার ঘরে শুয়ে থাকতে দেখে তাকে ডাকলেন না একবারও? আমরা ভীষণ ক্লান্ত ছিলাম। গাড়িতে করে প্রায় বর্ধমান গিয়েছি, আবার সেখান থেকে এসেছি। ক্লান্ত শরীরে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। তাছাড়া আমি আর কিছু জানি না। পরে আমার স্ত্রী লাবণীর চিৎকারে ঘুমটা ভেঙে যায়। তো তাড়াতাড়ি করে উঠে ঘরে এসে দেখি বিছানার ওপর তখনও শুয়ে রয়েছে জগদীশ। এখন বুঝতে পারি তার দুটো চোখ শুধু বন্ধ নয়, সে ঘুমোচ্ছে না, সে সত্যি মারা গেছে। কারণ একটা শক্ত দড়ির ছাপ তার গলায় রয়েছে। আচ্ছা, তোমার স্ত্রী এ বিষয়ে কি বলছে? তার কাছ থেকেই শুনে না। আমি আর কিছু বুঝতে পারছি না, কি যে করব। হঠাৎ করে যে এমন কি করে হয়ে গেল অনাদি। আচ্ছা, আপনার নামটা কি যেন বললেন? অনাদিমোহন গাঙ্গুলি। যখন এই বাড়িতে একটা মৃতদেহ পাওয়া গেছে এবং যখন মৃতদেহটা পাওয়া যায় তখন এই বাড়িতে 3জনই উপস্থিত ছিল, মানে রজতবাবু, তার স্ত্রী লাবণী এবং তাদের ছেলে সুবিমল।
এই তিনজনকেই আমাদের সন্দেহ করতে হয়, কিন্তু সঠিক প্রমাণ এবং খুন কিভাবে হয়েছে সেগুলো না জানতে পারলে আমরা কিচ্ছু করতে পারবো না। সে কথা আপনিও ভালো করে জানেন। শুধুমাত্র সন্দেহ করে কোনো কিছু করা যায় না। আপনারা কি সন্দেহ করছেন? আমাদের সন্দেহটা কিন্তু অন্যরকম। রজতবাবু, তার স্ত্রী এবং ছেলে সকালের দিকে বেরিয়েছিলেন এবং তারা গিয়েছিলেন বর্ধমানে নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে জগদীশবাবু বেঁচে ছিল, অর্থাৎ ওরা চলে যাওয়ার পরেই এই বাড়িতে কিছু একটা হয়েছে। সমস্যাটা হলো, ওরা সবাই বাড়িতে ফিরে এসেছে প্রায় 6টা নাগাদ, আর এখন প্রায় 8টা বাজে। অন্তত 1.5 ঘন্টা মতো এ বাড়িতে জগদীশবাবুর সঙ্গে ওরা ছিল। এমন তো হতেই পারে যে এই অল্প সময়ের মধ্যে কেউ তাকে খুন করেছে। অস্বাভাবিক কিছু নয়, কিন্তু প্রতিটা খুনের ক্ষেত্রে তো একটা করে মোটিভ থাকবে। এই ক্ষেত্রে মোটিভটা কি বলে আপনার মনে হচ্ছে? এতক্ষণ পরেই আমি বুঝতে পেরেছিলাম আসলে রজতবাবু কেন আমায় ডেকে পাঠিয়েছেন। আসলে পুলিশের ব্যাপারে তিনি একটু ঘাবড়ে যান, তাই আমায় ডেকে পাঠানো, যাতে পুলিশের সঙ্গে কথাবার্তার ব্যাপারটা আমি চালাতে পারি। এই ক্লাব ফুটবল কোচিং, তাছাড়া আরও নানা কাজে আমায় পুলিশের সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা বলতেই হয়। আমার এক বন্ধু আছে যে একজন উকিল। আমি পুলিশের সাথে কথাবার্তা চালাচ্ছিলাম কেসের ব্যাপারটা নিয়ে। মোটিভ কি আছে সেটা এখনো বুঝতে পারিনি, তবে পুলিশ তার কাজ করছে। আপনি যদি এই কেসে শুধু শুধু নিজেকে জড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকেও সমস্যায় পড়তে হতে পারে। সেটা সময় সাপেক্ষ, ইন্সপেক্টর। আপনারা আপনাদের কাজ করুন, আমায় আমাদের কাজ করতে দিন। আমি উকিলের সঙ্গে কথা বলে রাখছি, কোনো রকম সমস্যা হলে যাতে উকিল ব্যাপারটা দেখতে পারে। পুলিশ অফিসার এরপরে ঘরের দিকে চলে গেলেন। আমি আর রজতবাবু এগোলাম ঘরের দিকে। 1 মিনিট। যেই সময় যখন আপনারা কথা বলছিলেন তখন রজতবাবু স্ত্রী আর তার ছেলে কোথায় ছিল? দোতলার ব্যালকনির কাছে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। তখন লাবণী আর সুবিমল ওরা ছিল ভেতরের ঘরে। এই বাড়িতে একতলা দোতলায় মোট 4টে ঘর আছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, বাথরুম এই সমস্ত আলাদা। একতলায় একটা ছোট ঘর আছে, সেখানেই থাকতো জগদীশ। সত্যি বলতে এ বাড়িতে যেমন সুযোগ সুবিধা পেত তেমন কিন্তু চট করে অন্য কোথাও অন্য কোনো কাজের লোকেরা পায় না। তার জন্য একটা আলাদা ঘর পর্যন্ত ছিল, ভেবে দেখুন। লোকটা ওখানে থাকতো? আচ্ছা, তারপর? এরপর আমরা গেলাম পাশের ঘরে, যেখানে লাবণী আর সুবিমল ছিল। আমরা ঢুকতেই ওরা তাকালো আমাদের দিকে। ওটা বসার ঘর ছিল। সোফার উপর বসে লাবণী 2 হাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে বসেছিল। আমরা ঢুকতেই সে বলল, আমি কিছু বুঝতে পারছি না, কি করে যে এসব হয়ে গেল। আপনি ঠিক কি দেখেছিলেন সেটা যদি আমাকে আরেকবার খুলে বলেন তাহলে খুব সুবিধা হয়। ফিরে আসার পর আমি আর আরও যারা ছিল আমার সাথে, তারা সবাই ক্লান্ত হয়েছিলাম। এতটা পথ ফিরে আসা। জগদীশ তার ঘরে শুয়ে আছে। একবার দরজাটা খুলে দেখেছিলাম, তারপর শুয়ে পড়েছিলাম। তবে এই সময় ঘুমাবার অভ্যাস আমার নেই। অনেকটা শুয়ে থেকে উঠে প্রথমে আমি স্নান করে নিই, তারপর জগদীশকে ডাকার জন্য তার ঘরে গিয়েছিলাম। কিন্তু ঘরে যখন যাই তখন দেখতে পাই জগদীশ আমার কথায় সাড়া দিচ্ছে না। কাছে যেতেই বুঝতে পারি তার গলার উপর একটা দাগ। সেটা দেখতে পেয়ে আমি চমকে উঠেছিলাম। তারপর সঙ্গে সঙ্গে চিৎকার করার সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে সুবিমল তার ঘরে চলে আসে। তুমি তখন কি করছিলে? আমি আমার ঘরে শুয়েছিলাম। মায়ের চিৎকারটা শুনে যখন বাইরে বেরিয়ে আসি, এসে দেখি এই অবস্থা। কিন্তু এসব কি করে হলো সেটা তো বুঝতে পারছি না। বাইরে থেকে কি কেউ এসেছিল? পুলিশ অফিসার এবার আর কিছু বললেন না। কনস্টেবলের সঙ্গে কিছু কথা বলতে লাগলেন। সুবিমল, লাবণী, রজত 3জনকে চিন্তিত বলে মনে হলো। কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। সন্দেহ করা যাচ্ছে না কাউকে। বিমল যে কথাটা বলেছিল সেই কথাটাই মনের মধ্যে গেঁথে রইল। সে বলেছিল বাইরে থেকে কেউ এসে কাজটা করেছে। আমার কেমন যেন মনে হতে লাগলো, কিন্তু সেখানেও একটা খটকা ছিল। কারণ ঘরের দরজাটা বন্ধ ছিল। বাইরে থেকে যদি কেউ এসেও থাকে তাহলে সে ঘরের ভেতরে ঢুকে জগদীশকে খুন করলো কি করে? আর সব থেকে বড় কথা,
জগদীশের মৃতদেহ পাওয়া গেছে তারই ঘরে বিছানার উপরে। এমনভাবে তার মৃতদেহটা তার ঘরে রাখা ছিল যে প্রথমে ওরা বুঝতেই পারেনি জগদীশ মারা পড়েছে। এত সুন্দরভাবে সূক্ষ্ম কাজ কেউ করতে পারে মাথাতেই আসেনি আমার। তার চেয়ে বড় কথা, ওরা বেরিয়েছিল সকালে। বিকেলে এই সময়ের মধ্যে যদি খুন হয়ে থাকে তাহলে অপরাধী সবার সামনে চোখ এড়িয়ে ওই বাড়িতে এলো কি করে? পুলিশের তদন্ত কি বলছে? এখন একটা ব্যাপার বাকি আছে, যেটা হলো আসল ব্যাপার। আমরা যে ঘরে বসেছিলাম সেটা ছিল উপরে বসার ঘর। তার পাশে পাশাপাশি দুটো ঘর রয়েছে। একটা ঘরে রজত আর লাবণী থাকে, অন্য ঘরে থাকে সুবিমল। নিচের ঘরগুলো বন্ধ থাকে, শুধু জগদীশের ঘরটা খোলা থাকে। কেউ এলে নিচের ঘরগুলোতে থাকতে দেওয়া হয়, আর একটা ঘর ফাঁকা থাকে, মানে ওই কাজের ঘর বলা যেতে পারে। বুঝতেই পারছো, অতগুলো ঘর তো আর কাজে লাগে না। আমরা সেখান থেকে উঠে রজতের ঘরে এসে ঢুকলাম। পুলিশ গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখছে কোথাও এমন কিছু পাওয়া যায় নাকি যেটা দিয়ে খুন করা হয়েছে। এছাড়া মৃতদেহ নিয়ে গেলে বডিতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেতে পারে। রজতের ঘরে ঢুকতেই তার দেওয়ালের দিকে চোখ পড়ল। রজতের অ্যান্টিকের শখ রয়েছে, তবে অ্যান্টিকের শখ থাকলে সে কিন্তু সব কিছু নিজের ঘরে এখানে রাখেন। একতলার যে ঘরটা বন্ধ থাকে সেই ঘরেই বেশিরভাগ জিনিসপত্র থাকে। সেই ঘরের দেওয়ালে ঝুলছে একটা পেন্টিং। অনেক প্রাচীন গুহাচিত্রগুলো যেমন হতো, দেওয়ালে তেমনি একটা পেন্টিং ঝুলছে। সেটা কাঁচের ফ্রেম করা আর কাঠ দিয়ে বাঁধাই করা, বেশ বড় সড়ো। ছবিতে একটা মিশরীয় লোকও দাঁড়িয়ে রয়েছে। মিশরীয় ছবিতে যেমন দেখা যায়, খালি গায়ে মাথায় মুকুটের মতো কিছু দেওয়া, হাতে লম্বা লাঠি, সেটা দিয়ে সে সামনের দিকে দেখাচ্ছে। সামনের দিকে অনেকগুলো লোক, তার পেছনে নানা রকম কিছু প্রাণী দেখা যাচ্ছে। প্রাণীগুলো অদ্ভুত। একসময় রজত বলেছিল ওটা নাকি মিশরীয়দের দেবতা জিউসের মানবাকৃতির ছবি। কোনো এক সময় যে মানুষ মানুষের রূপ নিয়ে কোনো একটা কাজ করেছিল, সেই সূত্রেই ছবিটা আঁকা। অ্যান্টিক জিনিসপত্র বা ইতিহাস নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না কখনো। আমরা বেডরুমের কাছে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে পেন্টিংটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা কথা আমার মাথায় এলো। বললাম, আচ্ছা, জগদীশকে শুধু শুধু মারার জন্য কেউ এই বাড়িতে ঢুকবে সেটা তো আমার মনে হচ্ছে না। আমার কিন্তু মনে হয় অন্য কোনো একটা ব্যাপার আছে। নিচে শোরুমে অ্যান্টিক জিনিসপত্রগুলো একবার দেখেছিস? সেখান থেকে এমন কোনো কিছু মানে চুরি হয়ে যায়নি তো? আমার কথাটা শুনে তিনজনই আমার দিকে তাকালো। তিনজনের মুখের ওপর দিয়ে একবার মুখ চালিয়ে নিয়ে আমি কিন্তু কোনো ভাবান্তর লক্ষ্য করলাম না। আমার কথা শুনে রজত তাড়াতাড়ি নিচে নেমে এলো। তার সঙ্গে নেমে এলো লাবণী। একটা খুন, তার উপর যদি আবার চুরি হয় তাহলে শক সামলাতে পারবে না। এরপর রজত বসে পড়ে। আচ্ছা, কেমন ছিল মূর্তিটা দেখতে? তামাটে রঙের মূর্তির সারা গায়ে কারুকার্য করা, মাথায় একটা মুকুট, সামান্য ধোকা বাকি, আর কিছু এখন মনে পড়ছে না, তাই বলতে পারছি না। আমি নিচে নেমে গেলাম। একটানা এতক্ষণ কথা বলে অনাদিমোহন গাঙ্গুলি একটু চুপ করলেন। আমি বিপিনের দিকে তাকিয়ে তাকে ইশারায় বোঝালাম সে সমস্ত কিছু লিখছে নাকি। সে বুঝিয়ে দিল তার কাজ সে করছে। শুধু এর মধ্যে একবার উঠে গিয়ে একটা কাঁচের গ্লাসে জল নিয়ে এসেছিল। অনাদিবাবু সে কাঁচের গ্লাস থেকে কিছুটা জল ঢকঢক করে খেয়ে গ্লাসটা নামিয়ে রাখলেন। অর্য বলল, একটা কথা বুঝতে পারছি না, হঠাৎ করে আপনার মনে হলো কেন যে এটা শুধুমাত্র খুন নয়, তার সঙ্গে সঙ্গে কোনো কিছু চুরি হতে পারে? মোটিভ, বুঝলে, মোটিভ। খুন আর ফুটবল খেলা দুটোর মধ্যে কোথায় মিল জানো তো? দুটোর মধ্যেই কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকে। খেললে যেমন ফুটবল খেলায় তোমায় হারতে হবে, তেমন ঠিকঠাকভাবে খুন না করতে পারলে তুমি চট করে ধরা পড়ে যেতে পারো। তবে অপরাধী সবসময় কোথাও না কোথাও একটা ভুল করেই থাকে।
প্রবাদ বাক্যটা কিন্তু আসলেই মিথ্যে নয়। আসলে অপরাধী যতই পরিষ্কারভাবে নিজের কাজটা করুক না কেন, তবু কোথাও না কোথাও এমন কোনো কিছুর সঙ্গে জড়িয়ে যায় যেটা সে নিজেও সমাধান করতে পারে না। তবে এইখানে সমাধানের একটা সুযোগ ছিল, কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়ি ছিল ফাঁকা। তাই যে খুন করেছে সে খুব সহজে খুন করে, চুরি করে তারপরে সেখান থেকে বের হতে পারত। তার মানে চুরি হয়েছে? আমাদের নামটা দেখে পুলিশ অফিসার আমাদের সঙ্গে সঙ্গে এলেন। নিচের ঘরের দরজার তালা খুলতে গিয়ে প্রথম ধাক্কাটা খেল রজত। ঘরের দরজা খুব একটা খোলা হয়নি, এই দরজা রজত নিজেই খুলে নিজেই বন্ধ করে। এই বাড়ির কারোর অ্যান্টিকের প্রতি খুব একটা আগ্রহ নেই। নিজের হাতে দেওয়া তালা সে সবসময় উল্টো করে দেয়, কিন্তু তালাটা সোজা করে দেয় রজত। এই এই তালা কে খুলেছিল? আমি বাড়ি থেকে বেরোবার আগে তালাটা ভালো করে দেখে গেছিলাম, অথচ এই তালা কেউ খুলেছে আমি বুঝতে পারছি। দরজা খুলে ঘরের ভেতর ঢুকে হুড়মুড় করে সমস্ত কিছু খুঁজে ফেলল রজত। আমি, লাবণী, রজত, পুলিশ অফিসার তখন সবাই ঘরের ভেতরে। ততক্ষণে উপর থেকে সুবিমল পর্যন্ত নেমে এসেছে। ঘরের ভেতর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র, সোনার উপর থেকে শুরু করে বেশ কিছু পাথর, মাটি, চিনেমাটির জিনিসপত্র পর্যন্ত রয়েছে। দেয়ালে কয়েকটা পুরনো পেন্টিং। এই ঘরে এত টাকার জিনিসপত্র আছে যে কি বলে বোঝাবো, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, জানেন। তারপরে এই টেবিলের এক পাশে চোখ চলে গেল রজতের। সে বলে উঠল, এই টেবিলের উপরে, এই টেবিলের উপরে নতুন আনা সেই মূর্তিটা রেখেছিলাম, সেটা সেটা কোথায় গেল? এইখানে তো ছিল, এই দিকটা না। রজতের কথা শুনে লাবণী আর সুবিমলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অ্যান্টিক জিনিসপত্র নিয়ে জগদীশ খুব একটা নাড়াচাড়া করে না, মানে করতো না। কিন্তু ওদের কিছু বলার আগেই পুলিশ বলল, বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন তখন কি জিনিসটা এখানেই ছিল? রজত কিছুক্ষণ মনে করার চেষ্টা করলো, তারপর বলল, হ্যাঁ ছিল ছিল, ঘরে দরজা খুলে আমি একবার দেখে নিয়েছিলাম, তখন জিনিসটা এখানেই ছিল। কিন্তু আমি ছাড়াই ঘরের দরজায় চট করে কেউ খোলে না, অথচ এর চাবি আমার ঘরের আলমারিতে রাখা থাকে, সে কথা সকলে জানে। এতক্ষণ পরে পুলিশ অফিসারের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, তার মানে বাইরের কারোর কাজটা করার সম্ভাবনা সব থেকে বেশি। তার মানে খুন করে তারপর এই ঘর থেকে জিনিসটা চুরি করে নিয়ে গেছে। সুবিমল এই সময় মোবাইলে কার সঙ্গে কথা বলতে বলতে একবার বাইরের দিকে বেরিয়ে গেল, তারপরে আবার ফিরে এলো। সে ঘর থেকে বেরিয়ে এসে রজত কিন্তু এবার আরো ভেঙে পড়ল। পুলিশ অফিসার বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, চুরিও যে হয়েছে সেটা বুঝতে পারছি, তাতে মোটিভ আরো স্ট্রং হলো। বাইরে থেকে কেউ ভেতরে ঢুকে জগদীশকে খুন করে তারপর আপনার এই জিনিস চুরি করে নিয়ে গেছে। আমরা বডি নিয়ে যাচ্ছি পোস্টমর্টেমের জন্য। পোস্টমর্টেম করে যদি কিছু বার করা যায় তাহলে আপনাদের জানাবো। তবে আপনারা কেউ এই কদিনের মধ্যে এলাকা ছেড়ে কোথাও যাবেন না, যে কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে। একটানা এতক্ষণ কথা বলে চুপ করলেন অনাদিমোহন গাঙ্গুলি। মনে হলো তার কথা শেষ হয়েছে। একটানা লিখেই চলেছে বিপিন। এবার সে কলম থামিয়ে একবার আঙুল মটকে নিল। একটানা লিখতে বসে হাত ব্যথা হয়েছে। রেকর্ডারটা আমি অফ করতে বললাম, কিন্তু অফ করলো না। সে সমস্ত কিছু রেকর্ড করে। ভদ্রলোক বাকি জলটুকু খেয়ে বললেন, যেটুকু বললাম সেটুকু ছিল সেই দিনের ঘটনা। এরপরেই পুলিশের জেরা ও তদন্তে এটা ওটা অনেক কিছুই শুরু হয়। আর তারপর এই কেসের ব্যাপারে আমি, রজত, সুবিমল এবং লাবণীর সঙ্গে আলাদা আলাদা করে একবারই কথা বলেছিলাম। কি কথা বলেছিলেন সেটা যদি আমাদের একবার বলেন তাহলে খুব ভালো হয়। রজতের সঙ্গে কেসের ব্যাপারে আমি যখন কথা বলি তখন রজত বলেছিল, সন্দেহ কাকে করব কিছু বুঝতে পারছি না। আমার বাড়িতে ঢুকে জগদীশকে খুন করে আমার আমার ঘর থেকে ওই দামি মূর্তিটা নিয়ে কে চলে গেল সেটা তো বুঝতেই পারছি না। অ্যান্টিক জিনিসপত্র কিনি এবং জমাই বলে আমার শত্রুর অভাব নেই। এসব এসব কাজ করতে গেলে নানা রকম শত্রু হয়, কিন্তু বাড়িতে ঢুকে কেউ এমন কাজ করতে পারবে না
এই ধরনের কাজগুলো যারা করে তারা এতটা ডেসপারেট হয় না? তারা তারা আমার কাছে জিনিস কিনতে আসতে পারে, কিন্তু কিন্তু খুন করবে না। কাউকে খুব সন্দেহ হয়? সন্দেহ না, কিন্তু একটা খটকা। যদি চোর ঘরে ঢুকেই থাকে, তাহলে টেবিলের ওপর থেকে শুধুমাত্র একটা মূর্তি নিয়ে গেল কেন? এই ঘরে তো এত কিছু রয়েছে, তাহলে সেই জিনিসগুলো সে সেখান থেকে সরালো না কেন? ঘরের দরজা তুই নিজের হাতে বন্ধ করেছিলি? হ্যাঁ, নিজের হাতেই বন্ধ করেছিলাম। কিন্তু কেন, কি হয়েছে? রজতকে আর কিছু বলিনি। একই ব্যাপারে যখন লাবণীর সঙ্গে কথা বললাম, তখন লাবণী বলল, দরজার কথা আমি জানি না, আমি গাড়িতে আগেই চলে এসেছিলাম, আমার সাথে রজত ছিল। তারপরে সুবিমল, জগদীশ তো নিজেই দরজাটা বন্ধ করে দিয়েছিল। আর ফিরে আসার পরে? ফিরে আসার পরে আমরা ঘরে শুতে চলে যাই, তারা ঘরে শুতে চলে গেছিল। তবে একটা কথা বলতে পারি, আমরা যখন প্রথম জগদীশকে দেখেছিলাম তার ঘরে, তখন ভেবেছিলাম জগদীশ সত্যি সত্যি ঘুমোচ্ছে, কিন্তু পরে যখন আমি ওর ঘরে যাই তখন বুঝতে পারি ও মারা গেছে। ওর শরীরটা যখন নেতিয়ে পড়েছে, তখন পুলিশের সামনে তাড়াহুড়োতে ভালোভাবে কিছু মনে পড়ছিল না, তবে এখন যেন সব মনে পড়ছে। আর কিছু মনে আছে? না, আর কিছু মনে নেই। আচ্ছা, আরেকজনের কথা তো আপনি বললেন না, মানে ওই রজত বাবু আর লাবণীর ছেলে সুবিমল। রজত যেমন ভালো মানুষ, সুবিমল কিন্তু তেমন হয়নি। ছেলেটার খারাপ সঙ্গ ছিল, নেশা টেশা করত। তাছাড়া পড়াশোনাতেও তো খুব একটা ভালো ছিল না, তবে শুনেছিলাম সম্প্রতি একটু ভালো হয়েছিল। তারপর খারাপ সঙ্গ ছেড়েছিল, নেশাও কম করত, পড়াশোনাতে মনও দিয়েছিল। মনে হয় তখন সেকেন্ড ইয়ার কিংবা কলেজ থার্ড ইয়ার চলছিল। সুবিমলকে জিজ্ঞাসা করাতে সে বলল, কিছুই তো বুঝতে পারছি না আমি, কি করে যে এসব হয়ে গেল। বাইরে থেকে কেউ এসে বাবার ওই মূর্তিটা চুরি করে নিয়ে গেল, আর তার সঙ্গে জগদীশকে এমনভাবে মারলো। আর পুলিশ নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে, যে যেই এই কাজটা করুক না কেন। অর্থাৎ কোনোভাবে পুলিশ এমন কিছু খুঁজে পায়নি যেটা ওই বাড়িতে যে কাউকে সন্দেহ করা যায়। অথচ আপনি নিশ্চিত হয়ে বলছেন যে রজতবাবু স্ত্রী দেখেছিল প্রথম যখন ওরা ঘরে আসে, তখন জগদীশবাবু ঘুমাচ্ছিল, কিন্তু প্রায় আধ ঘন্টা কিংবা একটু বেশি সময় পরে সে মারা যায়, অথচ কেউ কোনো কিছু বুঝতে পারলো না। আচ্ছা, জগদীশ কি কোনো কোনো কিছু নেশা করতো? মানে এতটা না হলে কেউ ঘুমোবে নাকি, যে তাকে ডাকলেও শুনতে পাওয়া যাবে না? ঠিক ধরেছেন, একটা নেশা ছিল যার কথা বলছি, তা আসলে গাঁজার নেশার মতো কিছু। আসলে ওই ধরনের নেশা যেমন হয় তেমন প্রকারই কিছু। সন্ধ্যের দিকে সে মাঝে মাঝে বের হতো। ওই এলাকায় আশেপাশের কয়েকটা বাড়ির কাজের লোক হোক বা এলাকার টুকিটাকি লোকেদের সাথে মাঝে মাঝে বাড়ি ফাঁকা পেলে নেশা করত। তারপর সে তার ঘরে ঘুমিয়ে পড়ত। এই কথা রজতই আমাকে জানিয়েছে। এবার সমস্যা হলো, পুলিশ মৃতদেহ পরীক্ষা করে গলায় সেই দাগ ছাড়া আর কোনো কিছুই খুঁজে পায়নি, আর তাই কাউকে অপরাধী প্রমাণ করা যায়নি। এমনকি অ্যান্টিক মূর্তিটা পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই হলো আমার দেখা প্রথম কেস, যেটা পুলিশ পর্যন্ত সমাধান করতে পারেনি। পুলিশের পোস্টমর্টম রিপোর্ট বলেছিল খুনটা হয়েছে 7টার মধ্যে যে কোনো একটা সময়। এবার আপনারাই বলুন আসল ব্যাপারটা কি হয়েছে। প্রথমে পুলিশ সন্দেহ করেছিল খুন এবং চুরি এক সময় হয়েছে, কিন্তু পরে দেখা গেল চুরি আগে হয়েছে। কিন্তু তারও পরে দেখা গেল খুন এবং চুরি দুটো আলাদা আলাদা সময় হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যদি ওরা বাড়িতে থাকার সময় বাইরে থেকে কেউ আসে, তাহলে তার পক্ষে সহজে একতলার ঘরে গিয়ে জিনিসটা চুরি করা সহজ ব্যাপার নয়। তবে একটা কথা বলি, আমি কিন্তু একজনকে সন্দেহ করেছি। আপনাদের সন্দেহ আর আমার সন্দেহ এক হয় কিনা সেটাই দেখব। ভদ্রলোক উঠে পড়লেন। ওঠার আগে আমাদের কার্ডটা নিলেন এবং একটা ঠিকানা এবং ফোন নাম্বার লিখে একটা কাগজ আমাদের দিয়ে গেলেন। ভদ্রলোক যাওয়ার আগে বললেন, মনে রাখবেন,
পুলিশ কিন্তু সঠিক প্রমাণের অভাবে কেসটাকে বন্ধ করে দিয়েছিল। এমন কোনো প্রমাণ খুঁজে পায়নি যেটা দিয়ে কেসটা চালানো যায়। এবার দেখুন আপনারা, আপনাদের কি যেন নাম, স্টুডিও ফ্রিকোয়েন্সি এজেন্সি কিছু করতে পারে নাকি? ভদ্রলোক চলে গেলেন। আমি, অর্য, বিপিন তিনজনাই চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। বিপিন তার খাতা বন্ধ করেছে, ও রেকর্ডারও বন্ধ করেছে। সে বলল, অনেকক্ষণ একভাবে হাত চলছে, এখন একটু ফ্রেশ হওয়া দরকার। জানলাগুলো খুলে দিই। জানলাগুলো খুলে দেওয়ার পরে আমরা সিগারেট ধরালাম। বুদ্ধির মাথায় ধোঁয়া দেওয়ার জন্য সিগারেটের প্রয়োজন। সিগারেট শেষ করেই আমরা কেসটাকে নিয়ে বসব এবং যতক্ষণ না পর্যন্ত কেসটা সমাধান হবে ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের স্টুডিও ফ্রিকোয়েন্সির আসল কাজ। সিগারেট শেষ করে আমরা যখন এসে বসলাম তখন বিকেল হতে চলেছে। খোলা জানলা দিয়ে বাইরের ঠান্ডা হাওয়া ভেসে আসছে। ফাঁকা জায়গা, তারপরে এপাশে ওপাশে ডোবা দেখা যায়। কিছুক্ষণ চুপ করে থাকার পর বিপিন বলল, চলো তাহলে কেসটা শুরু করা যাক। হোক হোক। এখনো পর্যন্ত অনাদিবাবু যা বলে গেছেন তার সবকিছুই আমাদের মোটামুটি মনে আছে, এবং যেটুকু মনে নেই সেটুকু খাতায় নোট করা আছে বিপিনের কাছে। তাহলে প্রথম থেকে ঘটনাটা যদি দাঁড় করায়, তার মানে সেদিন সকালে ওরা তিনজন এক আত্মীয়র বাড়ি যায় এবং সেখান থেকে ফিরে আসে বিকেলে। ফিরে আসার পর জগদীশকে ডাকাডাকি করার পরেও জগদীশ কোনো সাড়া দেয় না। ঘরে ঢুকে দেখা যায় জগদীশ ঘুমোচ্ছে। জগদীশের গাঁজা খাওয়ার নেশা ছিল, তাই খেয়ে ঘুমোচ্ছিল। তারপর ঘন্টাখানেক পরে, মানে ওই 7টা কিংবা তার পরের সময়ে, ওই সময় জগদীশের ঘুমটা হয় এবং তার কিছুক্ষণ পরে লাবণ্য আসে। ওটা লাবণী, অর্থাৎ রজতবাবুর স্ত্রী এসে দেখতে পান তার মৃতদেহটা। আর এর মধ্যে বাড়ি থেকে চুরি হয়ে যায় একটা দামি মূর্তি। আচ্ছা, তাহলে বিপিন, আমাদের জন্য সব থেকে ভাইটাল পয়েন্ট কোনগুলো? প্রথম পয়েন্টটা হলো ঘরের দরজা। ঘরের দরজাগুলো প্রত্যেকটা ঘরে একই রকম ছিল। এবার বলবে সমস্যা কোথায়? তাহলে সমস্যা হলো এই ঘরের দরজাগুলোর একটা বিশেষত্ব হলো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলে বাইরে থেকে কেউ চাবি ছাড়া খুলতে পারবে না, আর যদি ভেতর থেকে কেউ খুলতে চায় তাহলে সে কিন্তু চাবি ছাড়া খুলতে পারবে। হ্যাঁ, তাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে ঘরে জগদীশ ছিল, সেই ঘরের দরজাটার কথা বলার সময় অনাদিবাবু কিন্তু কোনো কথা বলেনি। অর্থাৎ রজতবাবু এবং তার স্ত্রী যখন ওই ঘরের দরজার কাছে যান তখন দরজা খোলাই ছিল, আর তাই ওরা দেখতে পেয়েছিল জগদীশ ঘুমাচ্ছে। জগদীশের এমন অভ্যাস ছিল তাই ওরা তাকে জোর করে জাগানোর চেষ্টা করেনি। না হলে বাড়ির কাজের লোক ঘুমাচ্ছে অথচ বাড়ির লোকরা চলে এসেছে, এমনটা তো হতে পারে না। দরজার ব্যাপারটা এখানে কিন্তু থাকছে না, কারণ এইখানে দরজা খোলা ছিল। আচ্ছা, তারপর দ্বিতীয় পয়েন্টটা হলো মৃতদেহ দেখার ব্যাপারটা। অনাদিবাবু জানিয়েছেন মৃতদেহ প্রথম দেখেছে লাবণী, অর্থাৎ সে ওই সময় ঘরে এসেছিল, আর ঘরে এসেই সে মৃতদেহটা দেখতে পায়। আর রজতবাবুর স্ত্রী লাবণী কিন্তু জানিয়েছিল যে গলায় দাগটা, অর্থাৎ এবং জগদীশ যে মারা গেছে সেই ব্যাপারটা তার মনে হয়েছিল তাকে দেখে, কিন্তু প্রথমবারই কিছু মনে হয়নি। তার মানে প্রথমবার বাকিরা যারা জগদীশকে দেখেছিল তাদের কোনো কিছু মনে হয়নি। তার মানে খুনটা পুলিশ যখন অনুমান করছে তখনই হয়েছে, কিন্তু লাবণী হঠাৎ করে ওই ঘরে খুনটা হওয়ার পরেই কেন গেল এবং গিয়েই মৃতদেহ দেখে চিৎকার করে উঠল? ব্যাপারটা কেমন যেন খটকা লাগছে না? আমার কিন্তু মনে হয় না, কারণ লাবণী নিজেই বলেছিল সে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর উঠে স্নান করবে এবং তারপর জগদীশকে ডাকার জন্য যায়। তখন মৃতদেহ দেখে সে চিৎকার করেছিল। আর সুবিমল কিন্তু এই গোটা সময়টা তার ঘরেই ছিল। তাছাড়া আর একটা ব্যাপার, আশা করি এই পয়েন্টটা তুলেছিস। সুবিমল কিন্তু প্রথমবার বলেছিল বাইরে থেকে কারো আসার কথা,
অর্থাৎ সে ধরতে পেরেছিল বাইরে থেকে কেউ এসে এই কাজটা করেছে। কিন্তু পুলিশের পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে তো ঘটনাটা বদলে যাওয়ার কথা, কারণ যে সময় খুনটা হয় সেই সময় ওরা বাড়িতেই ছিল। তাহলে চুরিটা হয়েছিল কখন? চুরিটা তো আগে হয়েছিল। খুন আর চুরি দুটো কি তাহলে আলাদা সময় হয়েছিল? এইখানে কিন্তু আমার একটা বড়সড় পয়েন্ট রয়েছে। এই যে এই হলো সেই পয়েন্ট। বিপিন তার খাতা এগিয়ে দিল আমাদের দিকে। আমি দেখলাম সেখানে লেখা রয়েছে, মানে লেখা না বলে একটা ছোট ঘর কাটা বলা যেতে পারে। সেখানে একপাশে একটা দরজা, আর তার সোজাসুজি সামনের দিকে একটা রুমের দরজা। অর্থাৎ ওই বাড়ির ম্যাপটা আঁকার মোটামুটি একটা চেষ্টা করেছে। তার মানে তুই বলতে চাইছিস যদি রজত এবং লাবণী ঘরে থাকার সময় বাইরে থেকে কেউ আসে তাহলে তার পক্ষে সুযোগ ছিল, কারণ তারা কম করে হলেও আধ ঘন্টা বা 1 ঘন্টা নিজেদের ঘরে বিশ্রাম নিয়েছিল। এইটাই আমি বলতে চাইছিলাম। ভালো করে একটা কথা ভেবে দেখ, রজতবাবু, লাবণী এবং সুবিমল ছিল ওপরের ঘরে, জগদীশ ছিল নিচের ঘরে। বাইরে থেকে যদি কেউ ওই 6টা থেকে 7টা কিংবা 7:30টার মধ্যে আসে তাহলে তার পক্ষে কিন্তু বাড়িতে ঢুকে খুন করে চুরি করে বেরিয়ে যাওয়ার পথে সময় ছিল, কারণ 3 জনে ওই সময় ক্লান্ত ছিল এবং তারা 3 জনে ঘুমিয়েছিল। 1 মিনিট, ওই সময় জগদীশ নিজের ঘরে থাকলেও সে যে সত্যিই ঘুমিয়েছিল সেই ব্যাপারে তো কোনো প্রমাণ নেই, তাই না? বিপিন মাথা নাড়ল, তারপর বলল, চুরি হয়েছিল সেটা কিন্তু প্রথম ধারণা করতে পেরেছিলেন অনাদিমোহন বাবু, এবং তার কথাতে সবাই যখন ওপর থেকে নিচে নেমে আসে তখনও কিন্তু সুবিমল ওপরেই ছিল। অনাদিবাবু বলেছিলেন সুবিমল অনেক পরে সে নিচে নেমে এসেছিল, কিন্তু তারপরেই সে ঘর থেকে একবার বেরিয়ে গিয়েছিল, আর তারপরেই মোবাইলে কারোর সঙ্গে কথা বলছিল। যদি মোবাইলে কারোর সঙ্গে কথা বলেও থাকে তাহলে সমস্যাটা কোথায়? যদি সে কিছু করে থাকে এবং এই ব্যাপারে মোবাইলে কারোর সঙ্গে কথা বলে, আশা করছি পুলিশ এই কেসে সবার মোবাইল চেক করেছিল এবং ওই দিনে কার কার সঙ্গে কোথায় কথা হয়েছে সেসবও চেক করেছে। বোকার মতো কথা বলিস না। মোবাইল নাম্বার ডিটেলস এবং কোথায় কার সঙ্গে কথা হয়েছে সেই সমস্ত জিনিস মুছে ফেলা এখন খুব একটা কঠিন ব্যাপার নয়। আর সুবিমলের কাছে কি একটাই ফোন থাকতে পারে? আমার কিন্তু মনে হয় কাজটা বাইরের কেউ করেনি, কারণ 6টা থেকে 7:30টার মধ্যে ওই বাড়িতে কেউ ঢুকতে চায় তাহলে তার কাছে চাবি থাকা প্রয়োজন, আর না হলে বাড়ির ভেতর থেকে কেউ তাকে মানে ঘরের ভেতরে ঢুকিয়েছে ভেতর থেকে দরজা খুলে, আর তারপর জগদীশ খুন এবং তারপর মূর্তিটা চুরি করা। এক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়ে গেল মোটিভ। রজতবাবু নিজেই মূর্তি চুরি করবেন না, সেক্ষেত্রে তার ওই মূর্তি চুরি আর কি করবে? দ্বিতীয় রইলেন লাবণী। তিনি মূর্তি চুরি করতে পারেন, কিন্তু তিনি নিজেই মৃতদেহ দেখেছেন এবং মৃতদেহ দেখে তিনি সবাইকে জানিয়েছেন। তাছাড়া তিনি যে ওই ঘরে রজতবাবুর সঙ্গেই ছিলেন সে কথা আবার নিজেও জানিয়েছেন। একমাত্র একজন রয়েছে যে এই গোটা ব্যাপারটা, যার কাছে সমস্ত সুযোগ সুবিধা ছিল। 6টার সময় বাড়ি ফিরে যখন রজতবাবু এবং লাবণী নিজেদের ঘরে ঘুমোচ্ছিল তখন তাদের কাছে সুযোগ ছিল, তারা নিচে নেমে আসেন এবং যে কাউকে বাইরে থেকে ভেতরে ঢেকে নিয়ে তারপর মূর্তিটাকে চুরি করায়। কিন্তু জগদীশকে খুন করতে গেল কেন? শরীরে কোথাও হাতাহাতির অন্য কোনো চিহ্ন তো ছিল না। তাহলে কারণ হলো এইটা। বিপিনের খাতার দিকে তাকিয়ে দেখলাম সেখানে লেখা রয়েছে একটা শব্দ, আর সেটা চোখে পড়তেই সমস্ত ব্যাপারটা যেন জলের মতন পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারলাম না পুলিশ কেন এই ব্যাপারটার কথা ভাবেনি। বিপিনের খাতার উপর জলজল করে একটা ব্যাপার লেখা রয়েছে, আর সেটা হলো সাক্ষী। আমি, বিপিন আর অর্য তখন চুপ করে রইলাম। তারপর নীরবতা ভেঙে অর্য বলল, আমাদের কাছে এই কেসের ব্যাপারটা কিন্তু অন্যরকম, পুলিশের কাছে অন্যরকম। পুলিশের সমস্ত তথ্য, প্রমাণ, সাক্ষী এবং তার সাথে মার্ডার ওয়েপেন পর্যন্ত সব সময় খুঁজে বার করতে হয়। মার্ডার ওয়েপেন না পাওয়া গেলে কেসটা আদালত পর্যন্ত তোলার কোনো মানেই হয় না। তাছাড়া এখানে সমস্তটাই আমাদের অনুমান,
পুলিশ কিন্তু অনুমানের উপর ভিত্তি করে কোনো কিছু করতে পারেনি। তার মানে তোর মনে হয় মূর্তিটা ওই 6টা থেকে 6:30টার মধ্যেই ওই বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল? নিশ্চয়ই, না হলে ওই মূর্তিটা ওইখানে রেখে দেওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। না, মূর্তিটা বাড়িতে থাকলে তো সমস্যা বাড়বে। মূর্তিটার জন্যই যখন এত কিছু, এখন কেসে ঠিক আছে কি সেটা তো এখন বুঝতে পারছি। তার মানে অনাদিবাবু ওই বিশেষ লোকের ব্যাপারে যা যা জানতেন তা সবকিছু সত্যি নয়। আসলে সে হয়তো বাকি সবাইকে মিথ্যে বলেছিল। হতেই পারে, কারণ আমাদের দুটো মুখোশ থাকে, একটা বাইরের আর একটা ভেতরের। বাইরেরটা ভালো হয়ে গেলে সমস্যাটা বেশি। অনাদিবাবু কিন্তু বলেছিলেন তিনি একজনকে সন্দেহ করেছেন। কেন সন্দেহ করেছেন সেটা আমাদের তাকে খুলে বললেই হবে। তাছাড়া কেসটা খুব একটা কিন্তু কঠিন ছিল না। পুলিশ কোনো প্রমাণ খুঁজে পায়নি বলে কেসটাকে বোধহয় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে অনাদিবাবু ঠিকই বলেছিলেন, ফুটবল খেলায় যেমন স্ট্র্যাটেজি লাগে তেমন খুন করার জন্য স্ট্র্যাটেজি লাগে। কিন্তু এখানে কিন্তু সেই মেন স্ট্র্যাটেজি হলো হাতের ছাপ। হাতের ছাপ গায়ে পড়া আটকানো খুব শক্ত নয়। শক্ত দড়ি, গ্লাভস এবং মূর্তির সমস্ত কিছু একসঙ্গে নিয়ে কেউ যদি ওই সময় মানে অন্ধকারের মধ্যে বাইরে বেরিয়ে যায়, তাহলে সেটা বাইরের কারোর পক্ষে দেখা সম্ভব নয়। বিশেষ করে যদি তার সঙ্গে আর একটা বড় সমস্যা হলো জগদীশের খুনটা যে বাড়িতে ওরা আসার আগেই হয়েছে, এই ব্যাপারটা কিন্তু একটা সূক্ষ্ম ব্যাপার। আর এটা চট করে সবাই ভুলে যেতেই পারে। আমরা চেয়ারে হেলান দিয়ে বসলাম। অনাদিবাবুর আনা প্রথম কেসটা হঠাৎ করেই যেন সমাধান হয়ে গেছে। আমাদের চোখ চলে গেল বিপিনের দিকে। বিপিন খাতাটা নিয়ে ঘুরে বসেছিল আর কেসের পয়েন্টগুলো লিখে রেখেছিল, তার সঙ্গে বোধহয় সমাধানটাও। হঠাৎ করে তার চোখ চলে গেল আমাদের কম্পিউটার সেটের পাশে থাকা শোকেসের দিকে। অবাক হয়ে ওই দিকে তাকিয়ে যে কি দেখছে সেটা আমি বুঝতে পারলাম না। এরপর আমাদেরও চোখ চলে গেল সেদিকে, আর সেদিকে তাকিয়েই অবাক হয়ে গেলাম। কম্পিউটার সেটের পাশে শোকেসের উপর বসানো রয়েছে যে মূর্তিটা, যেটা আজ সকালে কুরিয়ারে আমাদের কাছে এসেছে। মূর্তিটার গোটা শরীরে ছাপা এবং সূক্ষ্ম কারুকাজ করা রয়েছে। অবাক হয়ে তাকিয়ে দেখলাম সেদিকে। একটা হাত ডান দিক থেকে সামান্য নেমে এসেছে, বাদিকের হাতটা উঁচু। সেই হাতে ধরা কিছু একটা অত দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না। সোনালি রং, কিন্তু বিদ্যুৎ চমকের মতো একটা কথা আমাদের মাথার সঙ্গে সঙ্গে চলে এলো। অনাদিবাবু রজতবাবুর বাড়ি থেকে চুরি হওয়া যে মূর্তিটার বর্ণনা দিয়েছিলেন, ঠিক সেই মূর্তিটাই কি তাহলে আমরা আমাদের ঘরের শোকেসের উপর এইমাত্র সাজিয়ে রেখেছি? তার মানে কোরিয়ার করে সেটাই এসেছে। আমরা একে অপরের দিকে তাকালাম। তারপর অর্য এগিয়ে গেল শোকেসের দিকে। মূর্তিটা তুলে এনে আমাদের মাঝখানে টেবিলের উপর বসিয়ে রাখতেই মনে হলো, হ্যাঁ, এটাই সেই অনাদিবাবুর বর্ণনা করা সেই রজতবাবুর মূর্তি। আমি বললাম, ব্যাপারটা কি বলতো? অনাদিবাবু কেসটা সমাধান করার আগে আমাদের কাছে মূর্তিটা এসে পৌঁছালো, কিন্তু সেটাই বা কি করে সম্ভব? জানি না, আজ বরং থাক। কাল সকালে অনাদিবাবুকে ফোন করে বলে দিবি কেসটা সমাধান হয়ে গেছে। আশা করছি তার ভাবনা আর আমাদের ভাবনা খানিকটা এক হবেই। আর মূর্তিটার কথাও তখন বলা যাবে। এখন মূর্তিটাকে তুলে রাখ। চোখের সামনে সমস্ত ব্যাপারটা ভেসে আসছিল। তখনের স্টুডিও ফ্রিকোয়েন্সির ঘরের সাজসজ্জা আর এখনের সাজসজ্জার মধ্যে অনেক পার্থক্য। যাই হোক, আশা করি সব ঠিকই বলেছি। তাছাড়া সমস্ত রেকর্ড করা আছে, তোদের কিন্তু শুনিয়েও দিলাম। মাঝে মাঝে অনেক কিছু জমিয়ে রাখতে হয়, বুঝলি, লেখা ছাড়াও। তাই আমি রেকর্ড করে রাখি। অনাদিবাবু তারপরেও 2বার এসেছিলেন, তাই না? আরও 2টো কেসের ব্যাপারে বলেছিলেন। সেই 2টো কেস কি ছিল যেন মনে আছে? আজ আর নয় ভাই, আবার কাল। ঠিকই বলেছিস, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। একবার বাইরে থেকে ঘুরে আসি।
আমরা উঠে পড়লাম, আর উঠতেই চোখে পড়ল দেওয়ালের কাছে লাল হলুদ রঙের আমাদের স্টুডিও ফ্রিকোয়েন্সি এজেন্সির নামটা ঝকঝক করছে। সেদিকে তাকিয়ে মুখে একবার হাসি চলে এলো। তারপর এগিয়ে গেলাম বাইরের দিকে। বাইরে থেকে আবার রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ ভেসে আসছে।